আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই। এরপর জানিয়ে দিব রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না, ম্যাক্রঁ। তারপর জানিয়ে দিব গাজার যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর। ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই। ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই, কারণ ইসরায়েল একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করছে। রোববার বৈরুতের দক্ষিণাঞ্চল হারেত হরেইকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অনেক মানুষ নিহত হন। 2024 সালের 27 নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত ইসরায়েলের 5350 বার হামলা অনুপ্রবেশ ঘটেছে। এর মধ্যে 169টি সমুদ্র, 2189টি স্থল এবং 2983টি আকাশপথে। রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না, ম্যাক্রঁ। রুশ হুমকির মুখে ফ্রান্সকে কোনোভাবে দুর্বল হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধে লড়তে ফ্রান্সের তরুণদের পাঠানোর কোনো ইচ্ছে নেই। মঙ্গলবার আরটিএল রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রঁ বলেন, এই হুমকির মুখে দুর্বলতা দেখালে আমরা ভুল করব যদি আমরা নিজেদের রক্ষা করতে চাই। আমার একমাত্র উদ্বেগের বিষয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যারা আমাদের সবচেয়ে বেশি হুমকি দিচ্ছে সেই শক্তির কাছে আমরা দুর্বল নই। ফ্রান্স শান্তি চায়, তবে এমন শান্তি নয় যা রাশিয়াকে তার আগ্রাসন অব্যাহত রাখার সুযোগ দেবে, অন্য ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা বিপন্ন করবে। ম্যাক্রন এই সপ্তাহে শেষে সামরিক সেবার একটি স্বেচ্ছাসেবী রূপরেখা নিয়ে একটি ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ফ্রান্স 1997 সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বাতিল করেছিল। তিনি আরটিএলকে জানান, বৃহস্পতিবার তিনি জাতীয় সেবা নতান্তর করে একটি নতুন রূপ ঘোষণা করবেন, তবে এর বিস্তারিত বিবরণ দেননি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই পরিকল্পনায় প্রথম বছরে 2000 থেকে 3000 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে, যা সময়ের সাপেক্ষে বছরে 50,000-এ উন্নীত করার চেষ্টা করা হবে। গাজা যুদ্ধবিরতির মধ্যেই চলছে ইসরায়েলি হামলা, নিহত আরও 4 ফিলিস্তিনি। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার 24 নভেম্বর তেল আবিবের হামলায় উপত্যকাটিতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার 25 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে, ফিলিস্তিনের অবরোধ গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 1 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন জানান, সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না, আমরা শুধু যতটা সম্ভব বাস্তবসম্মত একটু অনুমান করতে চেষ্টা করছি। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটেছে বা তারা নিহত হয়েছেন। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানিক এই চিত্র তৈরি করেছেন। গাজা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা একটি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যুর সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন। তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সমাধান প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকার জন্য দেশটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, তুরস্ক এখনও মধ্যস্থতা করে যাচ্ছে এবং রাশিয়া এটিকে অত্যন্ত মূল্যায়ন করে। পেসকভ বলেন, তুরস্ক এখনও আমাদের সহায়তা দিচ্ছে এবং আমরা আমাদের তুর্কি বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরিবেশ আমরা তৈরি করতে প্রস্তুত। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার টেলিফোন আলাপের পর পেসকভের এই মন্তব্য করেন। আলোচনায় 2 নেতা প্রায় 3.5 বছরের এই যুদ্ধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন। আলাপে এরদোগান জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি নিশ্চিত করতে আঙ্কারা নিজের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে বলা হয়, এরদোগান সরাসরি আলোচনার পথ সুগম করতে এবং শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক উদ্যোগগুলোতে আঙ্কারার অবদান রাখার প্রস্তুতির কথা তুলে ধরেন। যুদ্ধ শুরুর পর থেকেই তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এবছর ইস্তানবুলে 3 দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, যার ফলে বড় ধরনের বন্দী বিনিময় এবং সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নথি বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে। বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিন্ধু। মঙ্গলবার 25 নভেম্বর প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দিনের স্বপ্ন দেখা বন্ধ করুন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য এবং অঙ্গীভূত অংশ। সিন্ধু ছিল, আছে এবং ভবিষ্যতেও পাকিস্তানের অংশ থাকবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সিং ইতিহাসের সাথে অচেনা।
মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, সিন্ধু 1936 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হবার আগেই বোম্বাই প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিল। সিন্ধুর মানুষ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্ত শাসন মর্যাদা এবং রাজনৈতিক পরিচিতি প্রাধান্য দিয়েছে। ভারতীয় মন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে মনোযোগ দিন, আমাদের ব্যাপারে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম সিংয়ের মন্তব্য উদ্ধৃত করে জানায়, আজকের দিনে সিন্ধুর জমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতাগতভাবে সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে। আর যতটুকু জমির কথা, সীমান্ত বদলাতে পারে কে জানে, কাল সিন্ধু আবার ভারত ফিরে আসতে পারে। ভারতীয় মিডিয়া আরও দাবি করেছে যে সিং বলেছিলেন তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনো পুরোপুরি পাকিস্তানের সাথে সিন্ধুর সংযুক্তি মেনে নেননি। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ভারতীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এটিকে কল্পনাপ্রসূত, সংশোধনমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি বলে আখ্যা দিয়েছে। একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সিংয়ের মন্তব্য একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ব মানসিকতা প্রতিফলিত করে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি স্বীকৃতি বন্যা সীমানা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতীয় নেতাদের উস্কানিমূলক ভাষণ দেওয়া বন্ধ করা উচিত এবং এর পরিবর্তে ভারতীয় নিজস্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার উপর মনোযোগ দেওয়া উচিত, বিশেষ করে দুর্বল সম্প্রদায়গুলোর জন্য, যারা ধর্মীয় ভিত্তিতে হিংসার শিকার হয় এবং যাদের বিরুদ্ধে ইতিহাসের বিকৃতির কারণে বৈষম্য হয়।